একটা মুক্ত জীবনের হাতছানি আর দুশ্চিন্তা ছাড়া একটা জীবনের নিশ্চয়তা, এতটুকুই প্রত্যাশা ছিল। একটি স্বাধীন ভূখণ্ড, নিজস্ব একটি পতাকা, নিজের জাতিসত্তার পরিচয়, সর্বোপরি নিজের একটা রাষ্ট্র যার নাম বাংলাদেশ। তার ফলশ্রুতিতে এক বিশাল সংগ্রাম, আত্মত্যাগের বিশাল গাথা, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আপনি আমরা যারা এই মুহূর্তে বাংলায় কথা বলছি, বাংলাদেশে বসবাস করছি, আমরা স্বাধীনতাকে উপভোগ করবার সুযোগ পাচ্ছি। ৫০টা বছর জাতি হিসাবে একসাথে পার করেছি আমরা। কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশ, কি ভাবছে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম, তাই জানতে ভয়েস টিম সহ জুলহাস জুবাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে এসে উপস্থিত হয়েছি। তাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করব বাংলাদেশের ৫০ বা বিজয়ের ৫০ তাদের কিভাবে ভাবাচ্ছে। তোমাকে দিয়ে শুরু করতে চাই। স্বাধীনতার ৫০ বছর আমরা পার করেছি, জাতি হিসাবে একটা লম্বা পথ আমরা পাড়ি দিলাম, আমরা হাফ সেঞ্চুরি পূরণ করেছি। কি মনে হয় বাংলাদেশ কোথায় যেয়ে দাঁড়িয়েছে? এই ৫০ বছরে বাংলাদেশ এক নতুন দেশে রূপান্তরিত হয়েছে। গত 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 এক দশকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের অগ্রগতি অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যেখানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি অনেক বেশি গত ১০ বছরের তুলনায়। ৫০ বছর বাংলাদেশ কোথায় যেয়ে দাঁড়িয়েছে? বেশি করে তাকালে আমাদের বেকার সমস্যা এখন মোটামুটি অনেকটা কমেছে। শুধু তাই নয়, আমাদের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং যেহেতু আমি একজন ট্রিপল স্টুডেন্ট, আমি যদি দেখি আমাদের যে এখন বর্তমানে বিদ্যুতের ঘাটতি কমেছে, সেটা আমাদের উন্নয়নের জন্যই হয়েছে। আমাদের দেশের বিভিন্ন সেক্টরে উন্নত হচ্ছে, যেমন এখন আমরা সোলার নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছি, যা আমাদের বিদ্যুতের ঘাটতি মেটাতে সাহায্য করছে। শুধু তাই না, আমাদের নানা ধরনের প্রজেক্টও চলে। ৫০ বছর বাংলাদেশ কোথায় যেয়ে দাঁড়িয়েছে? ৫০ বছরে আমরা বাংলাদেশের নিম্ন আয়ের দেশ থেকে আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের মধ্যে পদার্পণ করেছি এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের অনেক উন্নয়ন আসলে দেখতে পাচ্ছি। যেমন আমাদের দেশে এখন অনেক মেগা প্রজেক্ট হচ্ছে, মেগা প্রকল্প হচ্ছে, যেমন পদ্মা সেতু, তারপরে এরকম আরও মেগা কিছু প্রকল্প হচ্ছে। তারপরে টেকনোলজির দিক থেকেও আমরা আসলে অনেকটা এগিয়েছি। আমরা এখন বহির্বিশ্বে আমাদের দেশে ম্যানুফ্যাকচার করা প্রযুক্তি আমরা এখন রপ্তানি করতে পারছি। এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং আমরা আমাদের জিডিপিতে সিগনিফিক্যান্ট একটা পোর্শন আসলে রাখতে পেরেছি। আমি মনে করি আমাদের স্বাধীনতার ৫০ বছরে এটা আসলে একটা বড় অর্জন। এবং আমরা যদি স্পোর্টসের দিকে দেখি, ক্রিকেটে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে এবং বহির্বিশ্বে এখন সব দিক থেকে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, তাই কি সত্যিকার অর্থেই কি ৫০ বছরে আমরা উন্নয়নের রোল মডেল হতে পেরেছি, নাকি শুধুমাত্র আলাপচারিতায় রোল মডেল হয়ে গেছে? কোনটা, কি মনে হয়? আমরা অনেকটাই এগিয়েছি। এই আমাদের স্বাধীনতার পরে দেখা যাচ্ছে যে টেকনোলজিতে আমরা অনেক আগিয়েছি। মানে আগে গ্রাম দেশে যেগুলা পেত না নেটওয়ার্ক বা জিনিসটা, এখন আমরা নেটওয়ার্কিংয়ে অনেক আগিয়ে গিয়েছি। পড়াশোনার ক্ষেত্রে বা শপিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে অনেক আগানো আমরা, যেটা একটা দেশের জন্য অনেক বড় একটা ব্যাপার যে ৫০ বছরে এত কম সময়ে আমরা এত দূর উন্নত হতে পেরেছি আর কি। আমরা উন্নত হতে পেরেছি। কি মনে হয় ৫০ বছরে কত দূর এলাম? অনেকটা এসেছি আমরা স্বাধীনতার পরে, বাট আমরা যদি আমাদের উন্নয়নের ভাগটাকে বা যাত্রার পথটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে প্রথমে বলতে হবে শিক্ষার। একটা সময় ছিল যখন আমরা এটা চিন্তা করতাম যে ইন্টারমিডিয়েট পাস করা বা ম্যাট্রিক পাস ইজ এ হিউজ থিং, এটা অনেক বড় করে দেখা হতো। বাট আমরা যদি এখন তাকাই, এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতটা ফ্লেক্সিবল এবং এতটা সহজ, যেটাকে বলা হয় সহজলভ্য অর্থের দিক দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্টরাও কিন্তু এত বড় রেপুটেড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে। তো এই দিক থেকে যদি বলি, আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ যথেষ্ট উন্নত করেছে, মানে উচ্চশিক্ষায় প্রবেশগম্যতা বেড়েছে এবং আশা করি ইন ফিউচার এটা আরও বাড়বে, গবেষণার দিকে বাড়বে, উদ্ভাবনের দিকে বাড়বে, আরও বাড়বে। আর অন্যান্য দিকের যদি কথা বলি, আর্থসামাজিক যোগাযোগ বা আমাদের প্রযুক্তিগত সেই সব দিকে আসলে যেটা আপনি অলরেডি বলে ফেললেন রোল মডেল, এটা আসলেই রোল মডেল। কারণ ইউ ক্যান সি লাইক ভুটান, পাকিস্তান, আমাদের নেবার কান্ট্রির নেতারাও কিন্তু আমাদেরকে দেখে বলে যে হ্যাঁ, দে আর দ্য রোল মডেল। আমরা রোল মডেল। কেন রোল মডেল? কারণ আমরা একটা মিডল ক্লাস কান্ট্রি হয়েও কিন্তু 5G সুবিধা সবার মধ্যে আনতে পারছি। আমাদের এখন প্রায় 7 কোটি মানুষ মোবাইল ফোন ইউজ করে। সো ইটস এ হিউজ থিং, হিউজ নাম্বার। সো এই দিক থেকে চিন্তা করলে তথ্য প্রযুক্তি, সচেতনতা, আর্থসামাজিকতার যে বিষয়টা, এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে আগে মানুষের কানে একটা নিউজ পৌঁছাইতে হয়তো একদিনেরও বেশি সময় লেগে যেত। বাট আমাদের এই উন্নয়নের বা আপনার টেলিযোগাযোগের কারণে, উন্নয়নের কারণে যেটা হয়েছে, আজকে রাজশাহীতে যদি একটা আন্দোলন হয় বা কোনো একটা অন্যায় হয়, অবিচার হয়, সেটা সরকারের PM অফিস পর্যন্ত চলে যাচ্ছে শুধুমাত্র কিন্তু এই টেলিযোগাযোগ উন্নয়নের কারণে। সো এই দিক থেকেও যদি বলি, আমরা ট্রুলি রোল মডেল।
আর অন্যান্য দেশের তুলনায় আমরা ট্রুলি রোল মডেল। সো আর অন্যান্য দিকের কথা যদি বলেন, আমাদের যেমন সরকার ব্যবস্থা অনেক স্টেবল রাইট নাও, আমাদের মিডিয়া, আমাদের আরও এগ্রিকালচারাল, আমাদের রোড ট্রান্সপোর্টেশন, ইচ অ্যান্ড এভরিথিংয়ে আমরা আগে যাচ্ছি। এবং রিসেন্টলি আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করছি। ইটস নট এ ইজি থিং অ্যান্ড নট এ ইজি ডিল। আমরা আমাদের ট্যাক্স বাড়াইছি, আমাদের ট্যাক্সগুলো আমরা কন্টিনিউসলি দিচ্ছি এবং দেওয়ার কারণেই কিন্তু আমরা পদ্মা সেতুটা করতে পারছি। সো আই এম অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ ইউ দ্যাটস আমরা রোল মডেল, আসলে রোল মডেল। নিশ্চিতভাবে আমরা অবশ্যই রোল মডেল। আর কত দূর কী করলাম আমরা 50 বছরে? 50 বছরে আমাদের দেশে আর্থসামাজিক ব্যবস্থা উন্নয়ন হয়েছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, আমরা ডিজিটালাইজ হচ্ছি। করোনা ভাইরাসের প্যান্ডামিকের সময় আমাদের অন্যান্য দেশের অনেক দেশ আছে যারা হচ্ছে একদম অর্থনৈতিক দিক থেকে একদম থমকে গেছে, কিন্তু বাংলাদেশের জায়গায় অনেক একটা ভালো একটা অবস্থানে আছে এখন পর্যন্ত। আমরা ডিজিটালাইজ হতে পেরেছি, আমাদের সকল ক্লাস অনলাইনে হচ্ছে, আমরা অনলাইনে আমাদের সেমিস্টার কন্টিনিউ করতে পেরেছি। এছাড়া আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটারও অনেক উন্নতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা সেতুর মতো বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, রিসেন্টলি আমাদের হচ্ছে মেট্রো রেল চালু হয়েছে, যেটা আমাদের জন্য অনেক আমাদের অর্থসামাজিক ব্যবস্থার সাথে সাথে আমাদের দেশকে যে এগিয়ে যাচ্ছি আমরা তার একটা রোল মডেল হিসাবে প্লে করছি। বাহ, চমৎকার। আর কত দূর এগোলাম আমরা 50 বছরে? এগুলোর কথা বলতে গেলে প্রথমে বলতে হয় হচ্ছে শেখ মুজিবুর রহমান যেভাবে আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন সেদিকে আমরা একটু একটু করে আগায় যাচ্ছি। আসলে সেই জায়গা থেকে হচ্ছে যদি বলতে হয় তাহলে আমরা প্রথমে ডিজিটালাইজড হয়েছি, আর্থসামাজিক উন্নয়ন কনস্ট্রাকশন ফিল্ডে কাজ করেছি, তারপর শিক্ষা খাতে কাজ করেছি, চিকিৎসা খাতে কাজ করেছি, এবং ছোট ছোট যে সকল খাতগুলো আছে প্রত্যেকটি আমরা উন্নয়নের চেষ্টা করেছি, যা আমাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশ বা উন্নয়নশীল দেশের তুলনায় যা যথেষ্ট পরিমাণ ঈর্ষণীয়। সর্বপ্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে করোনাকালীন সময়ে প্যান্ডেমিক সিচুয়েশনে অন্য দেশের ইকোনমিক্যাল কন্ডিশন খুবই বাজে অবস্থায় ছিল। আমাদের থেকে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা নিয়েও তারা চেষ্টা করেছে সেটাকে ওভারকাম করার জন্য, কিন্তু আমরা এই পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে সকল লোকগুলোকে চেষ্টা করেছি হচ্ছে গিয়ে টিকা দিয়ে এখান থেকে বের করে আনার জন্য। এটা আমি মনে করি অন্য যে কোনো দেশের তুলনায় আসলে ঈর্ষণীয় একটা বিষয়। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের কথা বলতে গেলে মেট্রো রেলের কথা বলতে হয়, ঢাকার ক্ষেত্রে পদ্মা সেতুর কথা বলতে হয়, তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্রের কথা বলা লাগে, এবং খুলনা মোংলা রেলপোর্ট সেখানেও কাজ হচ্ছে। মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে যা আমাদের দেশের জন্য যথেষ্ট পরিমাণ সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য এবং প্রশংসা করার জন্য যথেষ্ট। এছাড়া আরও একটা বিষয় আছে যেটা শিক্ষাগতের কথা বলতে হয়। করোনাকালীন সময়ে অন্যান্য যেখানে বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, আমাদের ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যারা আছেন তারা কিন্তু অনলাইনে এই কার্যক্রমটা শুরু করে দিয়েছিলেন। এছাড়াও যে বিষয়গুলো আছে যেমন চিকিৎসা খাতের ক্ষেত্রে আমাদের বেশ উন্নয়ন হয়েছে, একথা না বললেই নয় আসলে। আর যে আর ব্যাপার যেটা আছে সেটা কৃষিখাতের ক্ষেত্রে আগে যেমন আমাদের দেশ ছিল অনাহারে ভুক্ত। যে আমরা যদি 1971 সাল বা এর আগের কথা যদি ভাবি 1969 সালে, তখন দেখেছি আমরা দুর্ভিক্ষে মানুষ মরে গেছে, খেতে পারে নাই, আমাদের হচ্ছে পরিবার যথেষ্ট পরিমাণ তাদের চাহিদা পূরণ করতে পারে নাই। কিন্তু আমরা এখন প্রতিদিন খেয়েও আমাদের বছর বা মাসের যে ব্যাপারটা থাকে সেটা আমরা এখন এখান থেকে সংরক্ষণ করার একটা চিন্তাভাবনা করতে পারি। আমাদের মানসিক অবস্থারও বেশ উন্নতি ঘটেছে এক্ষেত্রে, কারণ আমরা আগে যেরকম চিন্তা করতাম যে শুধু দিন আয় দিনখানে মানে বসে ছিল, এখন আমরা সেখানে সঞ্চয় করার একটা চিন্তাভাবনা করতে পারি। প্রতিটা সেক্টরে মানুষের এই ব্যাপারটা থেকে উন্নয়ন ঘটেছে। এটা অবশ্যই আমাদের আর্থসামাজিক উন্নয়ন বলেন বা অন্যান্য দেশের তুলনায় এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। তারপর আরেকটা জিনিস বলতে হয়, ডিজিটালাইজেশনের যুগে আমরা আছি সেটা হচ্ছে গিয়া ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের রেমিটেন্স বাড়ার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। যদিও এখানে একটু বলা দরকার হয়, বাংলাদেশের সরকারে আমাদের এই যে ট্রানজ্যাকশনের যে পার্টটা আছে, পেপাল বা অন্যান্য যে সাইটগুলো আছে সেগুলো তারা হেল্প করার চেষ্টা করছে, কিন্তু এটা যদি আরও স্মুথলি কাজ করা যেতে পারে এখানে, তাহলে আমাদের রেমিটেন্সের হারটা আরও বাড়বে। কারণ শুধুমাত্র একটা সাইড থেকে ইনকাম করলে মানে এক্ষেত্রে বাস্তবায়ন হয় না, আরও কয়েকটা বিষয় আছে। রেমিটেন্স থেকে ইনকাম হতে পারে, রপ্তানি থেকে ইনকাম হতে পারে, আমাদের কতগুলো প্রস্তুতি আরও বাড়ানো উচিত বা দরকার। এক্ষেত্রে যদি আর একটু মনোনিবেশ করা যায়, রোল মডেল তো আমরা হচ্ছি, আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো। বাহ, চমৎকার। কোথায় দাঁড়ালাম 50 বছরে এসে? বাংলাদেশ 50 বছরে কতটা পথ এগিয়েছে এটা আসলে মেজার করার মতো না। আমাদের দেশ যখন স্বাধীন হয় 1971-এ, আমরা একদম জিরো লেভেলে ছিলাম। এখন আমাদের একটা নিজের স্যাটেলাইট আছে, তো আমরা ওই দিক থেকে মেজার করতে পারি আমরা কতটা এগিয়েছি।
আমাদের কাছে বিগেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আমরা শিক্ষা তারপর স্বাস্থ্য সব দিক থেকে আমরা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে কম্পিট করতে পারবো। তো যদি আমরা মেজার করতে যাই, আমরা যদি 50 ইয়ার্সকে যদি আমাদের ইন্ডিভিজুয়ালের এফোর্ট দিয়েও যদি মাল্টিপ্লাই করি, আমাদের পথটা ওটার সমান হবে না। আমরা অনেক দূর এগিয়েছি। বাহ, আমরা যদি শিক্ষার দিকটাকে আমরা প্রথমে আমরা বিবেচনা করি, লাইক নারী শিক্ষার হার আগে যেরকম ছিল 1971 সালে, মানে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন যেরকম একটা সিচুয়েশন ছিল যে তখন কিছু হলে স্টুডেন্টরা ঝরে পড়তো। বাংলাদেশের শিক্ষার হার খুবই কম ছিল তখন, বাংলাদেশে নারী শিক্ষার হার ছিলই না বলতে গেলে। কিন্তু বর্তমানে এই জিনিসটা ব্যাপক হারে পরিবর্তন হয়েছে। ইভেন আমাদের এতই ডেভেলপ হয়েছে যে ইভেন পাঠ্য বইটাও পর্যন্ত আমরা সরকার থেকে পাই। সো এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় পাওয়া। বিদেশে অনেক কান্ট্রি আছে যেখানে বাংলাদেশের মতন এরকম ফ্যাসিলিটিসগুলো নাই, সেখানে অনেক অর্থের অভাবে অনেক গরিব ধরনের অনেকে পড়াশোনা করতে পারছে না, ঝরে পড়ছে। কিন্তু বাংলাদেশে এই ক্ষেত্রে সিচুয়েশনটা অনেক সুন্দর, অনেক ডেভেলপ হয়েছে। প্লাস এটার পাশাপাশি বাংলাদেশের যে আরও অনেক উন্নতিগুলো হয়েছে, লাইক রেলপথে, তারপর নৌপথে, বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নটা হয়েছে। পদ্মা সেতুকে যদি আমরা বিবেচনা করে দেখতে পারি, পদ্মা সেতু বাংলাদেশের মতন একটা দেশ যেখানে মানে এত বড় একটা সেতু বানানোর উদ্যোগটা নিতে পেরেছে, সেটা বিশ্বের অনেক দেশে উদ্যোগটা নিতে পারেনি। বাংলাদেশের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু কেবলমাত্র 50 বছরই, অন্য দেশ আরও অনেক আগে থেকে ডেভেলপ, কিন্তু সেই অনুযায়ী বাংলাদেশ অনেক আগিয়েছে। এছাড়া আরও অনেক বিভিন্ন সাইডে উন্নতি। চমৎকার। এটা এখানটা থেকে শুনতে চাই, কতদূর পথ পাড়ি দিলাম আমরা 50 বছরে? এতটা ছোট একটা দেশ হয়ে আমরা স্যাটেলাইট পাঠাচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট। আর স্যাটেলাইটের কারণে আমাদের দেশ অনেকটা ডিজিটালাইজড হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এটি আশ্বস্ত করেছিলেন আমাদের দেশ একসময় ডিজিটাল বাংলাদেশ হবে, আর এটি আসলে এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আপনি যদি আমাদের দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনা করেন, যেমন কিনা ভারত যেখানে বাংলাদেশের চেয়ে অনেক গুণ বড় একটা রাষ্ট্র, কিন্তু ভারতের সাথে যদি আমরা আমাদের পরিসংখ্যানগুলো তুলনা করি তাহলে দেখা যাবে আমাদের নারী শিক্ষার হার তাদের থেকে বেশি, আমাদের নারীরা তাদের থেকে বেশি কাজ করছে দেশের উন্নয়নের কাজে। আমাদের জিডিপি ভারতের জিডিপির থেকেও বেশি, ইভেন আমাদের প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের থেকেও বেশি। ইভেন করোনার সময়ে যেখানে কিনা ভারতের জিডিপি থেকে আমাদের জিডিপি 2.something% পর্যন্ত এগিয়েছিল। সুতরাং আমরা বলতে পারি আমাদের দেশ অনেকখানি এগিয়ে আছে। নিশ্চয়ই। একটা সময়ে যেই দেশটাকে বলা হয়েছিল তলা ছাড়া ঝুড়ি, সেই দেশ ঋণ গ্রহীতা পর্যায়ে থেকে আজ ঋণ দিচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রগুলো বাংলাদেশের কাছে অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে, যার প্রতিফলনও বাংলাদেশ দিয়েছে। নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। 50 বছর খুব অল্প সময় রাষ্ট্র হিসাবে, তবু অনেকটা পথ আমরা হেঁটেছি। জানবার এখন অনেক বাকি, জানাবারও অনেক বাকি। ছোট্ট একটা বিরতির ওপারে ফিরছি, আরও জানাবার চেষ্টা করব। স্বাগত আরেকবার। দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। কথা হচ্ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে। তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব কিছু স্পেসিফিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি কতখানি আশা জাগা নিয়ে। যোগাযোগ খাতের কথা বলতেছে, যদিও আমাদের এখন প্রতিদিনকার একটা অভিযোগ হচ্ছে পথঘাটে প্রচুর জ্যাম, কিন্তু আমরা এটাও স্বীকার করতে চাই যে বাংলাদেশের অ্যাফোর্ডেবিলিটি বেড়েছে, বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা সক্ষমতা বেড়েছে, যাই জন্য কিন্তু রাস্তায় গাড়ি প্রতিদিন নতুন পরিমাণে গাড়ি নামছে, নতুন গাড়ি রেজিস্টার হচ্ছে। শুধুই যোগাযোগ খাতের কথা যদি একটু আলাদা করে বলতে চাই, কতদূর এগুলো বাংলাদেশ? সড়ক পরিবহনের কথা যদি বিবেচনা করি, বর্তমানে মেট্রো রেল হচ্ছে, বিভিন্ন ধরনের সেতু নির্মাণ করা হচ্ছে, যার কারণে আমাদের যাতায়াত পথটুকু অনেকটুকুই কমে এসেছে। আমরা যে কোনো জায়গায় খুব অল্প সময়ের মধ্যে যেতে পারি, যেটা পূর্বে নগণ্য ছিল। আমরা যেমন বর্তমানে আমাদের মেট্রো রেল তৈরি করা হচ্ছে, এই মেট্রো রেলের মাধ্যমে ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অতি সহজে ট্রাভেল করতে পারবো, যেটার কারণে বর্তমানে আমাদের অফিস আদালতের যে সময়টা আমরা ঠিক সময়ে পৌঁছাতে পারবো, অ্যান্ড আমাদের অনেক সময় আননেসেসারি রাস্তাঘাটে এটা ব্যয় হবে না। অ্যান্ড পদ্মা সেতুর কথা না বললেই নয়, পদ্মা সেতুর কারণে আমরা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট অনেক অতি সহজেই যাতায়াত করতে পারবো। চমৎকার, বুঝতে পেরেছি। ক্রীড়া ক্ষেত্রে কতখানি এগুলো আমরা? প্রথমে যদি বলতে চাই যে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে এক সময় যা ছিল তার থেকে অনেক গুণ বেশি এগিয়েছে।
তার প্রথম উদাহরণ হচ্ছে গিয়ে বর্তমানে বাংলাদেশের নারী ফুটবল টিম যারা আছে তাদের পারফরমেন্সের একটা বিশাল ব্যবধান এসেছে পূর্বের থেকে। পূর্বে যখন দেখা যেত যে বাংলাদেশের নারীরা ফুটবল খেলার জিনিসটাকে বাংলাদেশের ফ্যামিলি থেকে প্রাধান্যই দিত না, এখন সেখানে দেখা যাচ্ছে নারীরা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে। রিসেন্টলি বাংলাদেশের নারী ফুটবল দলের এক টিমে তারা হচ্ছে অপোনেন্টকে 12 গোলে হারিয়েছে। এটা একটা টিমের জন্য বা একটা দেশের জন্য অনেক গৌরবের একটা কথা। প্লাস যদি বলতে চাই বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে, বাংলাদেশের ক্রিকেট টিমে আমরা জানি আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছে, যিনি হচ্ছে বিশ্বের ভিতরে নাম্বার 1। তো এছাড়াও আমাদের মুস্তাফিজ আছে, যাকে হচ্ছে গিয়ে পুরো বিশ্বই চিনে। কেন? কারণ বাংলাদেশ তার গোড়া থেকে হচ্ছে গিয়ে এইসব ট্যালেন্ট পিপলগুলোকে বা ট্যালেন্টফুল প্লেয়ারগুলোকে খুঁজে বের করে ট্রেন করিয়ে আস্তে আস্তে দেশের রত্ন বানিয়েছে। আমাদের দেশে অনেক স্পোর্টিং ক্লাব আছে, অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে গিয়ে স্কুল কলেজ লেভেল থেকে এগুলোর জন্য অনেক সময় দেয়া হয় বা শেখানো হয়, যেই কারণে আস্তে আস্তে আমরা যেটা দেখি যে আমাদের দেশে অনেক ক্রিকেট রত্ন বেরিয়ে এসেছে। তো এইটা অনেক কান্ট্রি আছে যাদের লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা হচ্ছে গিয়ে ওদের ভিতর থেকে বিভিন্ন রত্ন অনায়াসে পেয়ে যায়, কিন্তু আমাদের দেশের মানুষের তুলনায় বা আমাদের যে জনসংখ্যা সেই তুলনায় এই ট্যালেন্টগুলো যে বেরিয়ে এসেছে বা আস্তে আস্তে আরও আসছে, বিসিবি বা এরকম বোর্ড যারা হচ্ছে গিয়ে রেগুলার এগুলোকে খুঁজে বের করে নিয়ে এসে ট্রেন করিয়ে বাংলাদেশের জন্য উদাহরণ হিসেবে দাঁড় করাচ্ছে, এটা আসলে একটা দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। রেডিমেডস গার্মেন্টস বাংলাদেশের আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটা পজিশনে আছি। তো আমরা রেডিমেড গার্মেন্টসে যখন আমরা প্রবাসে যাই তখন হচ্ছে আমরা যখন দেখি যে আমরা একটা প্রবাসে কোনো সুপার শপে গিয়েছি কিংবা কোনো একটা বড় শপে গিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেড ইন বাংলাদেশ। দিস ইজ দ্য প্রাউড মুমেন্ট ফর বাঙালি, যে আমরা হচ্ছে যে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশীয় জিনিস যখন ওখানে রিপ্রেজেন্ট হচ্ছে, আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। অ্যান্ড অবশ্যই আমরা সেটা যখন ওখানে সাপ্লাই করছি, আমাদের তার মাধ্যমে রেমিটেন্স আসছে, আমাদের দেশের একটা আয়ের যে উৎস আছে সেটা হচ্ছে, আমাদের আয়ের যে উৎসটা সেটাকে আরও ডেভেলপমেন্ট হচ্ছে। অ্যান্ড রেমিটেন্স তো আছেই, যেটা অনেক বড় একটা ইফেক্ট ফেলছে এই সাপ্লাইয়ের মাধ্যমে। দ্বিতীয় বৃহত্তম, যেমন বড় বড় কোম্পানিগুলো আমাদের থেকে পারচেজ করছে, গুচির মতো একটা বড় ব্র্যান্ড আমাদের থেকে পারচেজ করে তারা আমাদের সিলটাকে রিপ্রেজেন্ট করে, আমাদেরটাকে সরিয়ে তারা তাদেরটাকে দিচ্ছে। এটা একটা অনেক বড় প্রাউড মুমেন্ট ফর বাঙালি, যে আমরা হচ্ছে যে সেখানে গিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছি। এবার কিছু বাস্তবতার জায়গায় আসতে চাই। গত 50 বছরে আমরা বেশ কিছু সংকট দেখেছি, যেই সংকটগুলা কিছু ক্ষেত্রে তীব্রতর হতে আমরা দেখেছি। তারুণ্যকে কতখানি ভাবিয়ে তুলছে? গত 50 বছরের সবচেয়ে বড় সংকট তোমার কাছে কি মনে হয়েছে, যে সংকটটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে ভাবা উচিত? ডিজাস্টার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। লাইক আমরা পাস্ট ফিউ ইয়ার্সে আমরা প্রায় 3 থেকে 4 বার আমাদের দেশ বা আমাদের ঢাকা শহর একটা বিশাল একটা ছাত্র আন্দোলনের সাক্ষী হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাজ এ গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে, যে আমার দেশের যারা নীতি নির্ধারক তাদের কাছে, যে একটা ছাত্রের হাতে থাকার কথা কলম, খাতা এবং তাদের স্থান হওয়ার কথা ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো রাস্তায় কেন? রাস্তায় আসার কারণটা কী? রাস্তায় আসার কারণটা যে অ্যারাইজ হয়েছে সেটা নিয়ে আমাদের নীতি নির্ধারকরা কেন ভাবছেন না? এবং এই ভাবনা থেকেই কিন্তু একদম রিসেন্টলি হাফ পাস চাই বলে যে একটা আন্দোলন তৈরি হলো, এটা কিন্তু আমাদের যারা আমরা যুবক, আমরা একদম টকবকে যুবক, আমরা ইউনিভার্সিটিতে যারা পড়ি, আমরা 2018 সালে যখন ইউনিভার্সিটি শুরু করি, আমাদের একদম তারুণ্য ভরপুর একদম যুবক যে একটা ভাব, যেটাকে বলে আমাদের কবিরা প্রকাশ করেছে 18 বছরের নাইকো কোনো ভয়। তো সেইটা নিয়ে যখন আমরা ইউনিভার্সিটির প্রবেশ করেই কিন্তু আমরা বিশাল বড় একটা আন্দোলনের সম্মুখীন হই বা আমরা ওটার সাথে সঙ্গও দিই, কারণ আমরা ছাত্রদের পক্ষে থাকবো। তাহলে আমাদের কথা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির লাইফটা কেন এভাবে শুরু হলো? এভাবে তো শুরু হওয়ার কথা ছিল না। আমাদের শুরু হওয়ার কথা ছিল আরও বেশি চমৎকার, আরও বেশি জলি, আরও বেশি উদযাপনের মাধ্যমে, যেটা বাইরের দেশে হয়, অন্যান্য দেশে কম্পারেটিভলি হয়। তাহলে আমাদের দেশে কেন হলো? এই যে হলো কেন, এইটা কিন্তু রিসেন্ট যারা আমরা ইয়াং জেনারেশন এদেরকে খুব ভাবিয়ে তুলেছে। এখান থেকে একটু পাশের জনের কাছে যেতে চাই। তার মানে এই যে আমরা যে একটা চমৎকার অর্জনের সময় দিয়ে যাচ্ছি, যেখানে আমাদের তারুণ্য হচ্ছে আমাদের মূল জনসংখ্যার প্রায় অর্ধেক বা কিছু ক্ষেত্রে বেশি, তার মানে ওর কথা থেকে কি মনে হচ্ছে তারুণ্যকে কিছুটা অবহেলা করা হচ্ছে, গুরুত্ব কম দেওয়া হচ্ছে? একেবারেই সেটা বলা যাচ্ছে না, তারুণ্যকে অবশ্যই গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু যেখানে উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে রোড সেফটি যে ব্যাপারগুলো, ওটা উনি হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে এটা পদক্ষেপ নিয়েছিল, বাট এটা অ্যাকচুয়ালি শুধু তারুণ্যের উপরে তা না, পুরো আমাদের
রোড ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা আমাদের আছে পুরো ব্যবস্থাকে উনি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে পুরো আমাদের যে যোগাযোগ ব্যবস্থাগুলো আছে, সড়ক যোগাযোগ মাধ্যমগুলো যেগুলো, সেগুলোতে আমাদের ট্রাফিক মানা হচ্ছে না বা কাগজপত্র ঠিকঠাক মতো থাকছে না। যে আমাদের বাস ড্রাইভার যাকে নেওয়া হচ্ছে তার কোনো কাগজপত্র থাকছে না। দেখা যাচ্ছে বিভিন্ন যে নীতি নির্ধারক যারা থাকে তাদের অনেক হেয়ালিপনা থাকে। তারা তাদের যেই কর্মচারীগুলো রাখার কথা ছিল, যে কোয়ালিফাইড রাখা উচিত ছিল তাদের, ওই রকম কোয়ালিফাই তারা চেক করছে না, বা কোথাও না কোথাও কোনো ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো হয়তো উপর লেভেল থেকে আসতেছে। তো এই যে ঘাটতিগুলো রয়েছে, এই ঘাটতিগুলোর জন্যই আমাদের এই যে রোদে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই পরিমাণগুলো বেড়ে যাচ্ছে। এটা তোমার কাছ থেকে জানতে চাই, আর কোনো সংকট যেটা গত 50 বছরে তোমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের আসলে এই সংকটটা নিয়ে আগামীতে আরও গুরুত্ব সহকারে ভাবা উচিত? গ্রাম পর্যায়ে আসলে যতটা শোনা যায় যে আমরা হচ্ছে 95% বা 99% হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আমাদের ডেভেলপ করেছে, কিন্তু আসলে গ্রাম পর্যায়ে যদি আমরা সেটা হচ্ছে বিশ্লেষণ করতে যাই আসলে সে পর্যায়ে যায়নি এখন। তো আমাদের মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে এই দিকটাতে উন্নতি করা প্রয়োজন। তোমার কাছ থেকে শুনতে চাই, গত 50 বছরে এমন কোনো সংকট যেটা তোমার মনে হচ্ছে স্পেসিফিকলি অ্যাড্রেস করা উচিত? বাংলাদেশের বিভিন্ন খাতের যে উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রকল্পগুলো ঠিকই বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, এবং আমাদের দেখা গেছে যে সরকার থেকে অনেক বড় অ্যামাউন্টের হচ্ছে সেই কাজের জন্য আসতেছে, কিন্তু ঠিক আসলে যে অ্যামাউন্টটা ওটার পিছনে ইনভেস্ট করা হয় ঠিক সেই পরিমাণ আসলে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আসলে লোকাল পর্যায়ে যে দেখা হয় না। যদি দেখা হতো তাহলে আমাদের দেশে আরও ইমপ্রুভমেন্ট আসতো। তা সেগুলো যখন বাস্তবায়ন করা হয় বলে, যেমন ধরেন ওই ঘর দিয়েছে বলেছে, ওইখানেও সমস্যা হয়েছে। তো আমরা যখন একটা প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিচ্ছি বা টাকা দিচ্ছি বা চেষ্টা করছি, তো সেটার বাস্তবায়ন হয়েছে তারপরে আসলে খোঁজ নেওয়া উচিত যে কতটুকু হলো। মানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতার দিকে গুরুত্ব যাতে বেশি দেওয়া হয় এইটা ইঙ্গিত করছো তুমি। চমৎকার। প্রত্যেকের মতো করে বলছে কিছু সম্ভাবনার পাশাপাশি কিছু সংকটেরও সামনে আমরা এসে দাঁড়িয়েছি, যে সংকট আমরা কোনোভাবেই কেউই এড়িয়ে যেতে পারি না। বাস্তবতা হচ্ছে সেই সংকটগুলো উতরে সমাধানের পথে যেতে চাই, তাও আবার এই তারুণ্যর চোখে দেখা সমাধান। কি হবে সমাধান জানবো ছোট আরও একটা বিরতির ওপারে। স্টে টিউন। সত্যিকার অর্থেই বাংলাদেশ অনেক ক্ষেত্রে অনেক দেশের জন্য রোল মডেল, এবং বাস্তবতা হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যেয়ে শান্তিরক্ষার কাজেও ব্যস্ত রয়েছে। সব কিছু মিলিয়ে যদি একটি রাষ্ট্র হিসাবে আমরা বিবেচনা করি, তবে বাস্তবেই বাংলাদেশ গত 50 বছরে অনেকটা পথ পাড়ি দিয়েছে, যেটা প্রতিবেশী অনেক রাষ্ট্রের জন্য অনুকরণীয় এবং কিছু ক্ষেত্রে ঈর্ষার কারণও। আর তাই আমাদের যেই ক্ষুদ্র সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো তারুণ্য নির্ভর সমাধান আমরা চাই, কারণ বর্তমান সময়ে যে সময়টা আমরা পার করছি এখন তারুণ্যের জয়গানের সময়। তাই তরুণদের কাছ থেকেই জানতে চাই তাদের দৃষ্টিতে দেখা সংকটগুলোর সম্ভাব্য সমাধান কি হতে পারে। আমার মনে হয় যে শিক্ষার উন্নতিটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ একটা দেশের উন্নতির সবচেয়ে বড় কারণ হতে পারে হচ্ছে শিক্ষা। তো আমাদের এই সেকশনটাতে হচ্ছে ডেভেলপ করা উচিত। পরবর্তী সময়ে যে হচ্ছে উন্নয়নগুলো করা প্রয়োজন, সেই বিষয় নিয়ে আমাদের একাডেমিক পড়া শুধু না রেখে তার পাশাপাশি বাস্তবমুখী যেই শিক্ষাটা সেটাও দেওয়া প্রয়োজন। বাহ, চমৎকার। কি সংকট আর কি সমাধান দেখেন আপনি? যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের বর্তমানে বিভিন্ন ধরনের প্রকল্প চলছে, মেগা প্রজেক্ট চলতেছে, বাট ওগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখবো যে বিদেশ থেকে লোক হচ্ছে আমরা নিয়ে আসছি এবং হচ্ছে তারা এসব প্রকল্পগুলো বাস্তবায়নে আমাদের সাহায্য করছে, বা এটার জন্য আমাদের বিগ একটা অ্যামাউন্ট হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি এমন করি যে কোনো একটা প্রকল্প বাস্তবায়নের আগে বাংলাদেশ থেকে আমরা ওই ধরনের লোক কিছু কালেক্ট করে তাদেরকে ট্রেন আপ করে তারপরে আমরা প্রকল্পের দিকে হাত বাড়াই, তাহলে আমাদের টাকা একদিক দিয়ে হচ্ছে মানে বাইরেও যাচ্ছে না, আমাদের নিজেদের টাকা নিজেদের মধ্যেই থাকতেছে, এতে আমাদের হচ্ছে জিডিপিও কোনো ইফেক্ট করতেছে না, এবং হচ্ছে আমাদের সব কিছু মিলে আমাদেরই লাভ হচ্ছে। সংকট কি দেখেন আপনি, আর সমাধান কি আপনার কাছে প্রস্তাব? আমার চোখে আমি যেটা সংকট দেখছি সেটা হচ্ছে মেধা পাচার হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে। আমাদের দেশে আমরা যেখানে জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমাদের দেশের যে ছাত্রছাত্রীরা আছেন তারা প্রচুর মেধাবী, এখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর মেধা উঠে আসে প্রত্যেক বছর। বাট এই মেধাগুলো বাংলাদেশের নিজের কাজে আসে না, কোথায় চলে যায়, বাহিরে চলে যায়। এই মেধাগুলো বাহিরের কাজে আসে। কেন আসে না? কারণ আমাদের দেশে এই মেধাগুলো আমরা কাজে লাগাতে পারছি না। তারা বাংলাদেশে তাদের যে মেধা, এটা যথাযথ সুযোগ পাচ্ছে না। মেধার পাচার যাতে বন্ধ হয় এই বিষয়টা
তোমার প্রত্যাশা? দেখা যাচ্ছে যে আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের ডিফেন্স লাইন আপে অনেক কিছুরই ঘাটতি আছে। আমাদের সবচেয়ে বড় যেটা বাংলাদেশের কাছে ঘাটতি আছে সেটা হচ্ছে গিয়ে এয়ার স্ট্রাইক ডিফিউজার, যেটা হচ্ছে গিয়ে যদি আকাশপথে আমাদেরকে কেউ আক্রমণ করতে আসে তাহলে আমরা হচ্ছে মাটি থেকে সেই জিনিসটাকে ডিফিউজ করতে পারবো এমন কোনো ইকুইপমেন্টস আমাদের ডিফেন্স সিস্টেমে এখন পর্যন্ত অ্যাড হয়নি। এবং এছাড়াও হচ্ছে গিয়ে বাংলাদেশের ডিফেন্স সেক্টরটাতে হচ্ছে আমাদের লোকাল বা আমাদের যে বাংলাদেশি স্টুডেন্টরা যারা হচ্ছে ফিউচারে এই সেক্টর রিলেটেড রিসার্চ করতে পারে বা এগুলো নিয়ে কাজ করতে পারে, এইরকম কোনো অ্যাবিলিটি বা এরকম কোনো ফ্যাসিলিটিস বাংলাদেশে ওইরকম সেক্টরে এখনও দেওয়া হয়নি। তো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের একটু নজর দেওয়া দরকার, যেন বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের জন্য স্টুডেন্টরা বা যারা আমরা চাই যে কন্ট্রিবিউট করতে তারা যাতে সুযোগ পায়। তার মানে তুমি বলছো প্রতিরক্ষার ক্ষেত্রে যদি পরনির্ভরশীলতা কমাতে পারি তাহলে নিজেদের নিরাপত্তা আরো বহুগুণে বাড়বে, প্লাস খরচ কম। চমৎকার। কি সংকট দেখো তুমি আর কি সমাধান চাও? আমি হচ্ছে যে যখন আমরা ডেইলি আমরা ভার্সিটির জন্য বের হই তখন আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ট্রাফিক, যেটার সাথে আমরা একদম অধপ্রতভাবে জড়িত হয়ে গিয়েছি। মানে আমরা যখন 15 মিনিটের একটা রাস্তায় হাঁটছি কিংবা রিক্সায় যাচ্ছি, সেই ডিস্টেন্সটা আমরা দেখা গেছে ওয়াকিং ডিস্টেন্সে সেটা আরও কম, কিন্তু ট্রাফিকের কারণে আমরা গাড়িতে বসেও কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছি, যেটার কারণে আমাদের হেভি ট্রাফিকের কারণে আমাদের মেন্টাল প্রেশার, আমাদের হাঁটার অভ্যাস বাড়ছে না। কিন্তু আমাদের তো যে ফুটপাথটা আছে সেটাও তো খুব একটা প্রপার ওয়েতে করা নেই যে আমরা ওয়াকিং ডিস্টেন্সটাকে ওয়াকিং ডিস্টেন্সেই মেনটেন করি। 15 মিনিটের জায়গায় 45 মিনিটস যদি আমরা একটা জায়গায় স্পেন্ড করি, আমাদের যে ওয়ার্কিং আওয়ার আছে, একটা রিসার্চে দেখা গিয়েছে 5 মিলিয়ন ওয়ার্কিং আওয়ার হচ্ছে যে লেস হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ দিস ট্রাফিক। এই ট্রাফিকটার কারণে হচ্ছে আমরা ডেইলি ক্লাসে আসতে লেট হচ্ছে। আমরা আমাদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হই, ক্লাসে আসার কিছুক্ষণ আগে দেখা গেছে কি 15 মিনিটের জায়গায় সে 45 মিনিট লেগে গেছে, ক্লাসে বুঝতে দেরি হয়েছে ঢুকতে, দেন হচ্ছে আমাদের পড়াটা বুঝতে অনেক সমস্যা হয়ে গেছে। দেখা গেছে যে আমাদের অর্ধেক পড়া ওখানেই শেষ, স্টার্টিংয়ে যে আমাদের মেইন পয়েন্ট অফ ভিউ আছে সেগুলো শেষ, আমরা তখন ওই ক্লাসের পড়াগুলো মিসড আউট করে ফেলি, অ্যান্ড আমাদের জন্য এটা অনেক বড় একটা লস হচ্ছে। চমৎকার, খুব বাস্তবসম্মত একটি প্রস্তাব যেটা আসলে সমাধান করা জরুরি। আমার কাছে যদি সবচেয়ে বড় সংকট এই মুহূর্তে বলতে হয়, আমি বলবো জেন্ডার ডিসক্রিমিনেশন। আমরা যদি শহরের লাইফটাকে দেখি, সেখানে আমরা দেখব যে নারী পুরুষ সবাই একসাথে কাজ করতেছে, কিন্তু যখন আমরা একটু রিমোট এরিয়াতে যাব, মফস্বলের দিকে যাব, তখন দেখব আমরা একটা মহিলার লাইফটাই তার সংসারটাকে নিয়ে, সে তার হাজব্যান্ড, তার চিলড্রেন্স, ওদের নিয়েই তার থাকে, তার রান্না করার পর্যন্তই তার কাজটা। সে যতই যোগ্য হোক তাকে অপরচুনিটি দেওয়া হয় না সে তার যোগ্যতা মতো কাজ করতে পারে। তো বাংলাদেশের কথা যদি বলতে যাই, উন্নয়ন কখনোই সম্ভব না তাদের নিচে পুশ করে। তো যদি আমাদের উন্নয়ন করতে হয়, আমাদের একসাথে কাজ করে তারপর আমাদের আলটিমেট গোলে রিচ করতে হবে। চমৎকার। কি করণীয়, কি সংকট দেখো তুমি? আমাদের এখন বর্তমানে যে একটা সমস্যা অনেক বড় করে দেখা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে বেকারত্ব। এখন বর্তমানে বাংলাদেশের শিক্ষার হার অনেক বেশি, ইভেন সব নারী পুরুষের শিক্ষার হার অনেক বেশি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেকারত্বের জিনিসটা আমাদের একটু দেখা দিচ্ছে। যেমন কর্মসংস্থানের সুযোগগুলো যদি আরেকটু বাড়ানো হয়, আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে, যেমন মানে বিভিন্ন ক্ষেত্রেই কিছু চাকরিকে একটু নিচু করে দেখা হয়, সেজন্য এই জিনিসটা, এই বৈষম্যটা দূর করতে হবে। আমরা এখন আসলে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বসবাস করছি। সো চতুর্থ শিল্প বিপ্লবের যে মেন উপাদানগুলো সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস। সো এই সেক্টরে আমরা আসলে কতটুকু এখনও পর্যন্ত স্বনির্ভর হতে পেরেছি এটা আসলে একটা বলার ব্যাপার। আমাদের দেশের কিছু প্রযুক্তিগত প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ শুরু করেছে এবং ওরা কিছু প্রোডাক্টও হয়তো লঞ্চ করেছে, বাট সিগনিফিক্যান্ট একটা পোর্শন কিন্তু এখনও এই সেক্টরে যেতে পারেনি। গ্লোবাল কিছু রিনাউন্ড ব্র্যান্ড আমাদের দেশে ইদানিং কোম্পানি সেট আপ করা শুরু করেছে, বাট আমরা যদি ওই গ্লোবাল রিনাউন্ড কোম্পানিগুলোকে দেখি, ওরা বাহিরের দেশে যেই ধরনের প্রোডাক্ট আসলে সাপ্লাই দিচ্ছে অ্যাকর্ডিং টু প্রাইস, বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা প্রোডাক্টগুলোর কোয়ালিটিতে কিছুটা ডিফারেন্স থেকে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের দেশে আসলে যে র ম্যাটেরিয়ালসগুলো দরকার হয় এগুলো আমরা অ্যাভেলেবল পাই না, আমাদের বাহির থেকে ইম্পোর্ট করা হয়, যার জন্য একটা হিউজ লেভেলের ইম্পোর্ট ট্যাক্স আমাদেরকে কাস্টমসে পে করতে হয়। সো এই জিনিসটা যদি রিডিউস করা যায় তাহলে আমরা আসলে প্রযুক্তিতে আরও বেশি আত্মনির্ভর হতে পারবো। আর বর্তমান যুগে আমরা যদি দেখতে পারি যত উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে যাদেরকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলতেছি, সবাই কিন্তু আসলে প্রযুক্তিতে স্বনির্ভরশীল। সো আমাদের প্রযুক্তির উপর স্বনির্ভরশীলতা বাড়ানোর জন্য আমাদের এই সাইডটা আমি মনে করি একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। চমৎকার। এই জায়গাটা একটু আসতে চাই, কি মনে হয়
চোখ দিয়ে সংকট কি দেখছো আর সমাধান কি হতে পারে? বিজয়ের 50 বছর পরে অনেক জিনিস অর্জন করেছি, কিছু জিনিস বর্জনও করার আছে বিষয়বস্তু। আমি যে জিনিসটা এখানে সবচেয়ে দেখছি সেটা হচ্ছে গিয়ে রিসার্চ নিয়ে। আমরা যদি একটা জিনিস দেখি বাইরের দেশের সাথে আমাদের দেশের তুলনা করি, তাহলে যে ব্যাপারটা হচ্ছে এখানে সবচেয়ে সুস্পষ্টভাবে আসে, আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে থিওরিটিক্যাল, আর বাইরের দেশের পড়ালেখা হচ্ছে অ্যাপ্লাইড টাইপের। আমরা যে জিনিসগুলো শিখি সেই জিনিসগুলো আমাদের মধ্যেই থেকে যায়, কখন এটা নিয়ে আমরা কাজ করার সুযোগ পাই না। কিন্তু আমরা যদি এগুলো রিসার্চ করার সুযোগ পাই, এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে অনেক ট্যালেন্ট আছে যারা অ্যাব্রোডে চলে যাচ্ছেন, দেশের বাইরে চলে যেয়ে তাদের মেধাগুলো বাইরে কাজ করছেন, আমরা দেশে তাদেরকে হচ্ছে গিয়ে কাজ করাইতে পারি এবং উন্নয়নমূলক অনেক কাজগুলো এখান থেকে করা সম্ভব, যা আমাদের প্রত্যেকটা সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, অন্যান্য রিসার্চার যে সাইটগুলো আছে সেগুলো। আমি যদি এখানে একটা জিনিস উল্লেখ করতে চাই, আমাদের বাংলাদেশে 125টা পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি আছে। 2020 সালের অর্থবছর যদি দেখি, এখানে রিসার্চে 153 কোটি টাকার মতো হচ্ছে ইনভেস্ট করা হয়েছে। কিন্তু আমার টোটাল বাজেট যদি আমি দেখি, বাংলাদেশ সরকারের বাজেট ছিল হচ্ছে 6 বিলিয়নের মতো। এখানে রেশিও যদি হিসাব করি 1%-এর কাছাকাছি, যেখানে আমরা জানি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষাটা যখন ফলপ্রসূ এখানে হচ্ছে না এবং আমি এটাকে ফলিত করতে পারছি না, অ্যাপ্লাই করতে পারছি না, সেখান থেকে আমি কীভাবে আউটপুট পেতে পারি? আমি যদি একটা থিওরি শিখি, একটা রুলস শিখি, একটা রেগুলেশন শিখি, সেটা যদি রিসার্চ না করা যায়, তাহলে সেটার প্রকৃতপক্ষে ফলাফলে যাওয়া কখনোই সম্ভব না। বাইরের দেশের এতটা ইমপ্রুভমেন্টের মূল কারণ হচ্ছে তারা হচ্ছে এগুলো অ্যাপ্লাইড করে, আর আমাদের দেশ থেকে হচ্ছে গিয়ে তারা তাদের জন্য যে ধরনের সাপ্লায়ার দরকার, সেটা ইঞ্জিনিয়ার হতে পারে কিংবা অন্যান্য সাইডে যারা দরকার, ম্যানপাওয়ারগুলোকে তারা নিয়ে যাচ্ছে। তারা প্রমাণ করতেছে তারা এই জিনিসটা হচ্ছে ওইখানে অ্যাপ্লাই করতে পারতেছে। কিন্তু আমরা কেন আমাদের ম্যানপাওয়ারগুলোকে ব্যবহার করতে পারছি না? কারণ হচ্ছে আমাদের কিছু সেক্টর আছে, সেই সেক্টরগুলোতে হচ্ছে কি আমরা রিসার্চ করতে পারছি না, যেখানে গবেষণার দিকে জোর আরো বেশি দেওয়া হচ্ছে। চমৎকার। 50 বছর এসেও একটা প্রশ্ন আমাদেরকে এখনো ভাবায়, সেটা হচ্ছে নারীর নিরাপত্তা। তো সেটার ক্ষেত্রে আমি যদি বলতে চাই, একটা নারী কি রাত 8টার পরে এখনো নিরাপদ? কারণ দেখা যাচ্ছে একটি দেশের জনসংখ্যার মোট অর্ধেকই হচ্ছে নারী। তাহলে এই নারীরা যদি রাত 8টার পর কাজই না করতে পারে অথবা বাইরেই না যেতে পারে, তাহলে উন্নয়নটা কোথা দিয়ে আসবে? আমাদের উন্নয়ন দরকার, এই জন্য আমাদের নারীদের নিরাপত্তা আরও জোরদার করা উচিত, যেন তারা খুবই ফ্রিলি জিনিসগুলো করতে স্বাধীনতা পায়, যেন কাজের ক্ষেত্রে বা পড়ালেখার ক্ষেত্রে যেন সে হচ্ছে কাজ করে নিজেকে সচেতন বোধ করে যে আমি আসলেই সেফ এই জায়গাগুলোতে। তুমি কি মনে করো? স্বাধীনতার 50 বছরে আমাদের অনেকে অর্জন আছে, কিন্তু সেই অর্জনের মাঝেও কিছু আমাদের ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার মধ্যে রিসেন্টলি যে জিনিসগুলো আমি আমার মতে খেয়াল করেছি, সেটা হচ্ছে ই কমার্স সাইটের নিরাপত্তা। ই কমার্স সাইট নিয়ে আমাদের অনেক বিশাল একটা ক্রাইসিস কিছুদিন আগে চলে গেছে, যেমন ই ভ্যালির কথা বলা যায়, কিউকামের কথা বলা যায়। দেশের হাজারো যুবকের অর্থ নিয়ে তারা বিদেশে চলে গেছে বা পাচার হয়ে গেছে। এখানে যদি আমাদের ই কমার্স সাইটে যদি আমরা আমাদের বিভিন্ন মনিটরিং ব্যবস্থা বা আরও জিনিসগুলো যেগুলো দরকার সেগুলো যদি আমরা বাড়াতে পারি, তাহলে আমরা আমাদের দেশের অর্থনৈতিক বা আর্থসামাজিক ব্যবস্থাকে আরও উন্নয়ন করতে পারবো। তুমি কি মনে করো? স্বাধীনতার 50 বছরে অর্জন তো অনেক, এর ভিতরে কিছু স্পেসিফিক বিষয় নিয়ে যদি কথা বলি, তাহলে আমার যেটা মনে হয় যে আমাদের দেশের পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র যে ব্যবস্থা, এখানে কিছুটা ঘাটতি রয়েছে। এটা আমার অবজারভেশন থেকে, আমি একজন ইউথ হিসেবে যদি বলি, তো প্রথম কয়েকটা পয়েন্টে আমরা ভাগ করে নেব। তো প্রথম যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে আমাদের দেশের পররাষ্ট্রনীতিটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে, লাইক আমরা যারা বাইরের দেশে পড়াশোনা করতে যাই তাদের সাথে রিলেট করতে পারতেছে। এই বিষয়টা অনেক বড় একটা লুপ হোল ক্রিয়েট করতেছে। এই কারণেই আমি যদি আমার ফেলোমেটের সাথে আমি কথা মিলাই বা সুর মিলাই, তাহলে বলতে পারি যে মেধা পাচারের মূল মন্ত্রটা বা মূল যে জায়গাটা, সেটা লুপ হোলটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। আপনি বেশি দূর না, আপনি চায়নার দিকে তাকান, জাপানের দিকে তাকান, ওরা আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি। তো ওদের দেশের পররাষ্ট্রনীতিটা এতটাই স্ট্রং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, উদ্ভাবনীর ক্ষেত্রে, তারা তাদের দেশের ছাত্রদেরকে নিজেদের সরকারি ব্যবস্থাপনায়, সরকারি সহযোগিতায়, সাহায্যে, তথ্য দিয়ে বাইরের দেশে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে। এবং তারা যদি সিস্টেমেটিক্যালি ফেরত আসে, দেশের জন্য কাজ করে, পার্টিকুলার সেক্টরে অবদান রাখতে পারে, সেই বিষয়টা তারা মনিটরিং করতেছে। তাহলে আমাদের দেশে সেই জিনিসটা কেন হচ্ছে না? আমরা নিজেদেরকে রোল মডেল দাবি করতেছি, আমাদের যারা ফলো করতেছে আমাদের উচিত, আমরা যদি অন্যান্য দেশের মতো আরও বেশি ডেভেলপ হতে চাই, তাহলে তাদের দেশের মতো করেও আমাদেরকে ফলো করতে হবে, সেই ফর্মুলা আমাদের অ্যাডপ্ট করতে হবে। সেই জায়গাটা লুপহোলটাকে যদি আমরা বন্ধ করতে পারি,
একসাথে আমরা অনেক বেশি স্টুডেন্ট যারা বেশি এনকারেজেবল বা এনথুজিয়াস বাইরের দেশে পড়াশোনা করার জন্য, রিসার্চ করার জন্য, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে এক্সপ্লোর করার জন্য আমাদের দেশে আরও বেশি বেশি রেমিটেন্স আসবে, বা তারা ওই সেক্টরটাকে যদি আমরা মনিটরিং করতে পারি, তারা সেখান থেকে যাতে পিওরলি ব্যাক করে বাংলাদেশে সেই ব্যবস্থাটা রাখতে পারি, তাদেরকে প্রাপ্য সম্মান, তাদের যে যোগ্যতা অনুযায়ী তাদের যে প্রাপ্যটা আমরা যদি তাকে সেটা এনশিওর করতে পারি, কে না দেশে ফেরত আসবে, কে না দেশের জন্য কাজ করতে চায়, কারণ সবার ভিতরেই দিন শেষে কিন্তু দেশের জন্য দেশপ্রেমটা আছে। চমৎকার। এই জায়গাটা উন্নত করা আরও দরকার। অসংখ্য ধন্যবাদ। তারুণ্যের দেখবার দৃষ্টি প্রচণ্ড তীক্ষ্ণ। হয়তো আমাদের নীতি নির্ধারকরা যে সংকটগুলো উপলব্ধি করতে পারেন না, তরুণেরা তা দেখে, জানে, বোঝে এবং তার সমাধানও তারা প্রস্তাব করেছে। সিদ্ধান্ত আপনারা নেবেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন। তারুণ্যের এই সিদ্ধান্তকে বাস্তবায়নের দিকে আপনাদের মতামত দেবেন, নাকি তরুণদের থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে পড়বেন? 50-এ যতটা এগিয়েছি, আগামী 50-এ এই তারুণ্যের জয়গান বাস্তবায়িত হোক, এই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নেব। আগামী এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রেইজড।